আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং আমি আফসানা সুরাইয়া। গণহত্যার মামলায় ফাঁসির রায়ের পর এবার দুর্নীতির দায়ে ২১ বছরের কারাদণ্ড সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রাজুকের প্লট দুর্নীতির ৩ মামলায় বৃহস্পতিবার তাকে এ দণ্ড দেয় আদালত। এছাড়া তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও ছেলে সজীব ওয়াজেদ জয়কে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সরকার প্রধান হয়ে এমন জালিয়াতিকে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেন বিচারক। এই রায়ের মাধ্যমে এমন দুর্নীতি ভবিষ্যতে বন্ধ হবে প্রত্যাশা দুদকের আইনজীবীদের। খান আলমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে সরকারি জমি নেওয়ার অভিযোগে দুদকের ৩ মামলায় আসামি ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট ৪৭ জন। তবে ব্যক্তি হিসেবে সে সংখ্যা ২৩। বৃহস্পতিবার এসব মামলার রায় দেন ঢাকার পঞ্চম বিশেষ জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। ৭ বছর করে ২১ বছরের সাজা হয়েছে এবং ১ লাখ টাকা করে জরিমানা করে ৩ লাখ টাকা জরিমানা হয়েছে এবং অনাদায়ে ৬ মাস কারাদণ্ড, সেটা ১৮ মাস হয়েছে। এই রায় পড়ার সময় বিচারক পর্যবেক্ষণে বলেন, ভুয়া হলফনামা জমা দেন শেখ হাসিনা। এই প্রতারণার মাধ্যমে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন টানা ৪ বারের প্রধানমন্ত্রী। তিনি অন্যায়ভাবে দরখাস্ত না করে সমস্ত রুল রেগুলেশন এগুলো ভায়োলেশন করে তিনি ক্ষমতার অপব্যবহার করে এখানে প্রতারণার মাধ্যমে যে পলিটি নিয়েছেন, এটা খুবই অন্যায়। শেখ হাসিনার এই জালিয়াতির বিষয়ে তৎকালীন গণপূর্ত প্রতিমন্ত্রী ও রাজুকের চেয়ারম্যান অবগত ছিলেন বলে উল্লেখ করা হয় রায়ে। তা সত্ত্বেও প্রধানমন্ত্রীকে খুশি করতে পরস্পর যোগসাজশে প্লট বরাদ্দ দেয়া হয়। সাজা যাবজ্জীবন আশা করেছিলাম, আদালত সন্তুষ্টে যা দিয়েছে এটার উপর কোনো সিদ্ধান্ত নিতে হলে আমরা দুদক কমিশনকে আমরা অবহিত করব এই রায়। সেই রায়ের নিয়ে দুদক কমিশন যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তের ফলে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। পরে অন্য আসামিদেরও বিভিন্ন মেয়াদের সাজা ঘোষণা করেন বিচারক। অবশ্য বেকসুর খালাস পান গণপূর্তের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার। এমন দুর্নীতি ঠেকাতে রাজুকের নীতিমালা সংস্কার ও দুর্নীতির তথ্য প্রকাশের জন্য সুপারিশ করেন বিচারক। খান আলামিন, আরটিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় দুর্নীতিবাজদের জন্য সতর্ক বার্তা হয়ে থাকবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন। নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ৬০ কাঠা প্লট জালিয়াতির ঘটনায় ৩ মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে রায় দেন আদালত। অভ্যুত্থানের পর এই প্রথম দুদকের করা কোনো মামলার রায় হলো। টিউলিপ সিদ্দিকী বিদেশি এমপি, বিদেশি নাগরিকও হতে পারে। আমরা এখনও জানি না আজকে যাদের রায় হয়েছে তাদের কে কোন দেশের নাগরিক। বাংলাদেশের অবশ্যই, এর বাইরেও তাদের নাগরিকত্ব থাকতে পারে বলে অনুমিত। এটা আমার মনে হয় সবাই এটাকে একটা সতর্ক সংকেত হিসেবে নেবেন। ভবিষ্যতে যারা দুর্নীতির কোনো ধরনের কার্যক্রমে জড়িত হন চিন্তা করবেন আগে। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সাজা বাড়াতে আপিল করবে প্রসিকিউশন। শেখ হাসিনার বিরুদ্ধে সাজার পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম জানান যে অভিযোগের অংশে শেখ হাসিনা ও কামালকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে তাতে আপত্তি আছে প্রসিকিউশনের। জুলাই গণঅভ্যুত্থানে চাংখারপুলে শহীদ আনাস সহ ৬ জন হত্যা মামলায় সর্বশেষ সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শেষে তিনি এমন কথা জানান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ সাক্ষ্য শেষে ৩০ নভেম্বর প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ গত ১৭ নভেম্বর ৩টি ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে। এদিকে ট্রাইব্যুনাল ২ আবু সাইদ হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৯ ডিসেম্বর দিন ধার্য করা হয়। জুলাই গণঅভ্যুত্থান প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ২১তম সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে। এই দুটি অভিযোগের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করা হবে এই শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করানোর জন্য। দেশ গড়া পরিকল্পনা শীর্ষক বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। জরুরি সংবাদ সম্মেলনে আগামী ৭ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, প্রতিটি কর্মসূচিতে ভার্চুয়ালি অংশ নেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, 24-এর বিজয়কে অনেকে কুক্ষিগত করার চেষ্টা করছে, যা প্রতিহত করতে হবে। এ বিষয়ে আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে কর্মসূচি ঘোষণা করতে জরুরি সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অবাধ সুষ্ঠু নির্বাচন। নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, 7 থেকে 13 ডিসেম্বর পর্যন্ত ঘোষিত কর্মসূচিতে অংশ নেবেন বিএনপি সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক একটা কর্মসূচি গ্রহণ করা হয়। সেই কর্মসূচি শুরু হবে আগামী 7ই ডিসেম্বর থেকে 13ই ডিসেম্বর পর্যন্ত। এই 6 দিন এই কর্মসূচিটি অব্যাহতভাবে চলবে। এর আগে 90-এর ছাত্র গণ অভ্যুত্থানে শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের 35তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অংশ নিয়ে তার আত্মত্যাগের কথা তুলে ধরেন বিএনপি নেতারা। এই ডাক্তার মিলন যার স্মরণে আজকে সভা করছি, তারা আমাদেরকে ওয়ার্ড থেকে নিয়ে স্টুডেন্ট ক্যাবিনে নিয়ে গেলেন। জাতীয় প্রেস ক্লাবে 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত সভায় রিজভী বলেন, ব্যাংকে শেখ হাসিনার ভল্টে পাওয়া স্বর্ণ তার দলের কোনো নেতার কিনা সেটাও হয়তো বের হবে। ব্যাংকের ভোল্ট থেকে 2টি ভোল্ট থেকে 832 ভরি সোনা বেরোচ্ছে কিভাবে? এই স্বর্ণ ভরিগুলা শেখ হাসিনার না তার দলের কারো, এইটা নিয়ে এখন এক ধরনের কথাবার্তা চলছে, হয়তো 2-1 দিনের মধ্যে সেটা প্রকাশ পাবে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশে নির্বাচনের বিকল্প নেই। 24-এর ছাত্র গণঅভ্যুত্থান আন্দোলনকে বা আন্দোলনে অর্জিত বিজয়কে বিভিন্ন দিকে প্রবাহিত করার নানা অপচেষ্টা চলবে, সেই অপচেষ্টাকে মোকাবেলা করতে হবে। আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করেন 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। শামীম চৌধুরী, RTV, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনারি কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। খুদে বার্তায় ডাক্তার জাহিদের পক্ষ থেকে বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, মেডিকেল বোর্ডে যুক্ত দেশি বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে CCUতে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। দলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন ডাক্তার জাহিদ। এর আগে মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী জানিয়েছিলেন, খালেদা জিয়ার বুকে ইনফেকশন দেখা দিয়েছে এবং তার হার্ট ও ফুসফুসও আক্রান্ত হয়েছে। গত রোববার সন্ধ্যা 7:30টার দিকে ফিরোজা থেকে স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। পরে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার জন্য সেখানে ভর্তি করা হয় তাকে। বর্তমান সরকারের 2 ছাত্র উপদেষ্টার পাশাপাশি অন্য উপদেষ্টাদেরও দেখা যেতে পারে ভোটের মাঠের লড়াইয়ে, এমন ইঙ্গিত দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে কোন দল বা নির্বাচনী আসন থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটি এখনও পরিষ্কার করেননি তিনি। সচিবালয়ে অনলাইনে উপজেলা ভিত্তিক পাবলিক লাইব্রেরি উদ্বোধন শেষে এই ইঙ্গিত দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, সরকারি থেকে যারাই নির্বাচনে অংশগ্রহণ করুক তারা নির্বাচনী কার্যক্রমে প্রবেশের আগেই পদত্যাগ করবে। এর আগে 11টি জেলার 44টি উপজেলায় জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে পাবলিক লাইব্রেরির উদ্বোধন করেন উপদেষ্টা। প্রতিটি লাইব্রেরির নির্মাণ ব্যয় 53 লাখ টাকা, মোট ব্যয় 23 কোটি টাকা। আমরা 2 জন ছাত্র উপদেষ্টা না, আরও যারা সরকারের বিভিন্নভাবে জড়িত আছেন, আরও কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে। তবে আমরা মনে করি এটা স্বার্থের সংঘাত ঘটায় এই পদে থেকে নির্বাচন করা। এই নীতিগত জায়গা থেকে আমরা মনে করি যে বা যারাই নির্বাচন অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই এই নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করার প্রয়োজন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে 3 স্তরের বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। ইসি সচিব বলেন, ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রভিত্তিক নিরাপত্তা, চেকপোস্ট এবং সেন্ট্রাল রিজার্ভ এই 3 ভাগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব ভাগ করে দেওয়া হবে। প্রথম দিন থেকে আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশ দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। তিনি জানান, সুষ্ঠু সুন্দর ভোট অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। এর ব্যত্যয় ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না। ইসি সচিব জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ মাঠে থাকবে সেনাবাহিনী। আইন শৃঙ্খলা বিষয়ে লিড মিনিস্ট্রি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে। ইলেকশন কমিশনে আমরা ওভারঅল মনিটরিং এবং কোঅর্ডিনেশনটা আমরা দেখব। উৎসবমুখর পরিবেশের নির্বাচনকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক সহযোগিতা সবাইকে করতে হবে এবং নিজস্ব দায়িত্ব নিজের আওতায় পালন করতে হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করেছে জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের এনডিএম মহাসচিব মমিনুল আমিনের আইনজীবী ব্যারিস্টার শাহিদুল আজম। সংসদ নির্বাচনে জোট করলে নিজ দলের প্রতীকেই সংশ্লিষ্ট প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, এমন বিধান এনে গত 3 নভেম্বর গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4:15টার দিকে এ কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 3.6। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। আবহাওয়া অফিস জানিয়েছে, ভূকম্পনটির উৎপত্তিস্থল ঢাকা থেকে 28 কিলোমিটার দূরে নরসিংদীর ঘোড়াশাল। এর গভীরতা ছিল 10 কিলোমিটার। এর আগে শুক্রবার ঢাকা সহ সারা দেশে মাঝারি মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। ওই ঘটনায় 10 জন নিহত সহ 6 শতাধিক মানুষ আহত হন। রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদিত নকশা বাদ দিয়ে বিল্ডিং নির্মাণ না করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার সাথে নিয়মিত বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফকালে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও বলেন, মাইলস্টোনের অনুমোদন ছিল ইউনিয়ন পরিষদের অনুমোদন। ইউনিয়ন পরিষদ যেন আর দিতে না পারে তা প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ 25, মানব পাচার অভিবাসী চোরাচালান 2025 অধ্যাদেশ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025, জাতীয় মানবাধিকার সংশোধনী অধ্যাদেশ সহ মোট 4টি বিষয়ে চূড়ান্ত আইন অনুমোদন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। স্কুলের অ্যাপ্রুভালটা ছিল হচ্ছে একটা ইউনিয়ন পরিষদের অ্যাপ্রুভাল। তো রাজুকের যে বিশাল এখন এরিয়া, নারায়ণগঞ্জ থেকে এই সেন্ট্রাল ঢাকা থেকে আপনি সাভার পর্যন্ত, এদিক দিয়ে কেরানীগঞ্জ পর্যন্ত, এই রাজুকের পুরো এরিয়ায় যাতে কোনো ইউনিয়ন পরিষদ কোনো ধরনের অ্যাপ্রুভাল, বিল্ডিং অ্যাপ্রুভাল না দিতে পারে সে বিষয়েও আজকে চিফ অ্যাডভাইজার এবং অ্যাডভাইজারি পরিষদ সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন। সারা দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 7 জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে 567 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট 377 জনের মৃত্যু এবং 92,784 জন আক্রান্ত হয়েছেন। নভেম্বরে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 99 জনে, যা অক্টোবরে ছিল 80। অপরিকল্পিত নগরায়ন বছরান্তে অগ্নিকাণ্ডের শঙ্কা বাড়াচ্ছে। মানুষ ও নগর বাঁচাতে সবকিছুর রাশ টেনে ধরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। স্বাভাবিক সময়ের তুলনায় শীতে আগুনের ঘটনা বাড়লেও দায় সারা তদন্ত না করে প্রকৃত কারণ উদ্ঘাটনের তাগিদ তাদের। নাশকতার প্রশ্নটিও এড়িয়ে না যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। কড়াইল বস্তিতে আগুন লাগা প্রতি বছরের নিয়মিত ঘটনা। কোনো বছর দুবারও লেগেছে। পুড়ে ছাই হয়েছে নিম্নবিত্তের স্বপ্ন, মাথা গোজার ঠাঁই, ঘটেছে প্রাণহানিও।
শীতের মৌসুম শুরু হয়েছে, এরই মধ্যে ঘটে গেছে বেশ কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ড। ঢাকার বিমানবন্দর চট্টগ্রাম ইপিজেড যার মধ্যে অন্যতম। বছরান্তে সংখ্যাটা বেড়েই চলছে। বিশেষজ্ঞরা বলছেন এটি থামবে না যদি না বন্ধ করা হয় অপরিকল্পিত নগরায়ন। ঘিঞ্জি অবস্থায় বাড়ি, অনেক বড় বড় ভবন হয়ে গেছে, ফায়ার ফাইটার ঢোকার কোনো ব্যবস্থা নাই, জরুরি অবস্থায় পানি পাওয়ার কোনো ব্যবস্থা নাই, জলাশয় নাই, কিন্তু হাজার হাজার ভবন, মানে নিরাপত্তা যেটা থাকার কথা জননিরাপত্তা তার কিছুই নাই। উন্নত বিশ্বে বা অন্যান্য জায়গায় যেটা থাকে যে আপনার যে কোনো জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার হাইড্রেন্ট লাইন আছে, যাই সেখান থেকে হাইড্রেন্টের সাথে কানেক্ট করে ফায়ার ফাইট করতে পারে। আমাদের কিন্তু সব জায়গায় পানির উৎস খুঁজতে হয়। অনেক বিল্ডিংয়ে পানির আপনার কানেকশান আছে, অনেক জায়গায় নাই, ফায়ার হাইড্রেন্ট নাই। ফলে এটা আমাদের মানে সামগ্রিকভাবে একটা বড় দুর্বলতা আর কি। স্বাভাবিক সময়ের তুলনায় শীত মৌসুমে বাতাসে আর্দ্রতা কম থাকা এবং সবকিছু বদ্ধ অবস্থায় থাকার ফলে অগ্নিকাণ্ড বেশি ঘটে। কেবল বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা গ্যাস লিকেজের গল্প না বলে প্রকৃত কারণ উদ্ঘাটনে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কড়াইল বস্তির মতো জায়গায়, এত ঘনবসতিপূর্ণ জায়গায়, এত মানুষ এখানে থাকে, এই জায়গাগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এখানে প্রচুর ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট আছে, এখানে প্রচুর গ্যাসিয়াস কম্পোনেন্ট আছে, সিলিন্ডার ব্যবহার করে। বাসাগুলো এমনভাবে কানেক্টেড, আপনার একটা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দেখা যাচ্ছে যে এটা দ্রুত ছড়ায় পড়ছে। ফায়ার সার্ভিস আস্তে আস্তে এত বড় আকার ধারণ করলে তখন দেখা যাচ্ছে ফায়ার সার্ভিসের আর কিছু করার থাকে না। এত ভয়াবহ অগ্নিকাণ্ড শুধুমাত্র শর্ট সার্কিট থেকে হয়, তারপরে আমাদের ফায়ার সার্ভিস আসতে দেরি করে, গল্পগুলো একই রকম, কিন্তু মানে ডেভাস্টেশন তো অনেক বেশি, ধ্বংসযোগ্য অনেক বেশি। কেন আমরা অগ্নিকাণ্ডগুলো দ্রুততার সাথে নিভাতে পারি না এবং কেন অগ্নিকাণ্ডগুলো এত বড় হয়ে যাচ্ছে, তার পেছনে কোনো অভ্যন্তরীণ বা মানে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে কিনা, সব কিছু মিলিয়ে মনে হয় অগ্নিকাণ্ডগুলোকে দেখা উচিত। নগর পরিকল্পনা ও নিরাপত্তায় জড়িত সংস্থাগুলোকে দায়বদ্ধতার আওতায় আনার জোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। খান আলামিন, RTV, ঢাকা। সড়ক পরিবহন আইন 2018 দিয়ে দেশে নিরাপদ সড়ক নিশ্চিত সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন আইনটিতে নিরাপদ সড়ক নিশ্চিতের বিষয়টি উপেক্ষিত, তাই এই নিরাপদ সড়কের জন্য আলাদা একটি আইন জরুরি। সড়ক পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন তারা। নাজিফ ফরায়েজির 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষটি। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। 2018 সালের 29 জানুয়ারি রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের চাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের 2 শিক্ষার্থী নিহত হয়। আহত হয় আরও 10 শিক্ষার্থী। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের নামে। সারা দেশে শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের মুখে 1983 সালের মোটর ভেহিকেল অর্ডিন্যান্স সংশোধন করে সড়ক পরিবহন আইন 2018 কার্যকর করে সরকার। এর 4 বছর পর 2022 সালে জারি হয় আইনের বিধিমালা। দুর্ঘটনা ও প্রাণহানি কমানোর ক্ষেত্রে প্রণীত আইন ও বিধিমালার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন আইনটি মূলত পরিবহন নিয়ন্ত্রণ কেন্দ্রিক। নতুন আইনের মোট 126টি ধারার মধ্যে মাত্র 2টিতে সরাসরি সড়ক নিরাপত্তার কথা স্থান পেয়েছে। এটা নিঃসন্দেহে সড়কে মানুষের জীবনমালের নিরাপত্তা দিতে পারে না, কারণ এটা সেফ সিস্টেম বেসড অ্যাপ্রোচের ভিত্তিতে করা হয়নি। এই আইনটা করা হয়েছে পরিবহনকে কিভাবে সুচারু রাখা যায়। শাস্তিও বাড়ানো হয়েছে এবং জরিমানাও বাড়ানো হয়েছে, কিন্তু প্রয়োগ করা হয় না। প্রয়োগ করা হয় এবং সেটার মধ্যেও কিন্তু আবার ম্যানেজেবল সিস্টেমে প্রয়োগ করা হয়, যার ফলে এটার ধার আমরা পাচ্ছি না। এছাড়া 167টি বিধির মধ্যেও নিরাপত্তারগুলো বেশ সংক্ষিপ্ত। গতিসীমা, সিটবেল্ট, রক্তে অ্যালকোহল ও নেশাদ্রব্য সহ অনেক বিষয়ে স্পষ্ট নির্দেশনা নেই, অথচ যেগুলো দুর্ঘটনা বন্ধের প্রধান নিয়ামক। রাস্তার যে নিরাপত্তা ফিচার থাকা উচিত, যানবাহনের নিরাপত্তার জন্য যা যা ফিচার লাগে সেই ফিচারগুলো এখানে নাই। মদ্যাবস্থায় গাড়ি চালাতে গেলে তিনি যে সেবন করেছেন সেটা প্রমাণের জন্য যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো বিস্তারিতভাবে বলা নাই। বিশেষজ্ঞদের মতে বিদ্যমান আইন নিরাপত্তার দিক থেকে পর্যাপ্ত নয়। নতুন আইনে বলছি যে এটা আনতে হবে এবং এগুলো না আনলে কোনোদিনই আমরা এই রোড ক্র্যাশের সংখ্যা কমাতে পারবো না এবং এই রোড ক্র্যাশে যে আমার জিডিপির 5 থেকে 12% ক্ষতি হচ্ছে, সেই ক্ষতির থেকেও আমরা জাতিকে মুক্ত করতে সক্ষম হব না। বিষয়টি স্বীকার করে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ চেয়ারম্যান জানান, বিষয়টি আমলে নিয়ে নতুন আইন প্রণয়নের কাজ শুরু করেছেন তারা। আমি মনে করি আইন করার প্রয়োজনীয়তা আছে, সেই পথ ধরেই কিন্তু রোড সেফটি
আইন করার জন্য আমরা কার্যক্রম হাতে নিয়েছি। সড়ক দুর্ঘটনা শুধু জানমালের ক্ষতিই করছে না, দেশের অর্থনীতিকেও পঙ্গু করে দিচ্ছে। তাই যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ও কঠোরভাবে প্রয়োগ জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। আসছে বিজয় দিবসে যাত্রা শুরু হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা NEIR সেবা। এতে মোবাইল ফোনে নাগরিকের নিরাপত্তা নিশ্চিত সহ মিসকমিউনিকেশন ঠেকানো সম্ভব হবে বলেও মনে করে BTRC। অবৈধ চ্যানেলে আমদানি বন্ধ হলে মোবাইল হ্যান্ডসেটের দাম বাড়বে না বলে জানান উৎপাদক ও ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীর একটি হোটেলে বৈধ মোবাইল হ্যান্ডসেট ব্যবহারে NEI এর গুরুত্ব বিষয়ক গোল টেবিল আলোচনা। এতে বলা হয় দেশে ব্যবহার হওয়া প্রায় অর্ধেক স্মার্ট মোবাইল হ্যান্ডসেট অবৈধভাবে আমদানি, বিশেষ করে সীমান্তের উপর থেকে নিয়ে আসা হয়। এর ফলে রাষ্ট্র বছরে অন্তত 2000 কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তাছাড়া এসব মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে সীমান্ত এলাকায় নানা অপরাধমূলক কাজ তো আছেই। আমরা সেল করতে পারছি না ওই চুরাই প্রোডাক্টের জন্য, যেটা অবাধে ঢুকছে, যেটা আমাদের বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত হয়ে যাচ্ছে। এসব বন্ধে 16 ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সেবা চালু হচ্ছে। স্টকে থাকা হ্যান্ডসেট বৈধ করার প্রক্রিয়া ডিসেম্বরের মধ্যে সমাধান হবে বলেও আশা করছে BTRC। টেকনোলজি যেভাবে আমাদেরকে এমব্রেস করতে হচ্ছে, এই এমব্রেস করার মধ্য দিয়ে কিন্তু আমরা কিন্তু যে বিপদগুলো ডেকে আনছি সেগুলো থেকেও তো আমাদেরকে নিজেদেরকে প্রোটেক্ট করতে হবে আর কি। NEI নাই কথাটা ঠিক না, কিন্তু যে ফিচার দিয়ে আমি এই IMEI ট্র্যাকিং করব বা যে কাজটা আমরা চাচ্ছি ফাংশন, ওই ফাংশনটা নেওয়া হয় নাই আর কি, সেটাই আমরা নেওয়ার চেষ্টা করছি। অবৈধ মোবাইল হ্যান্ডসেট আমদানি বন্ধ হলে বাজার সিন্ডিকেটের হাতে যাবে এমন কথাকে গুজব বলে মনে করেন ব্যবসায়ীরা। লো এন্ড সেটের দাম এই NIR ইমপ্লিমেন্টেশনের কারণে 1 টাকাও বৃদ্ধি পাবে না। আমি শিওর NIR ইমপ্লিমেন্টেশন হলে লো এন্ড সেটের প্রোডাকশন আরও বাড়বে এবং সেক্ষেত্রে দাম উল্টা কমে যাবে। এই চ্যানেলটা খুবই লিমিটেড এবং খুবই নির্দিষ্ট এবং আইডেন্টিফাই করা খুব ইজি। সুতরাং তাদেরকে অ্যাড্রেস করার জন্য, কন্ট্রোল করার জন্য একটা প্রথমত আইনের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল হতে হবে। টেলিকম এন্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক আয়োজিত আলোচনায় খাত সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অংশ নেন। আর করার জন্য সীমান্ত নজরদারি। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। বিমান বাহিনীর আধুনিকায়ন এবং প্রযুক্তিগত উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে যশোর এয়ারফোর্স একাডেমিতে অনুষ্ঠিত বিমান বাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাহিনীর প্রধান বলেন, গত 1.5 বছরের পরিবর্তিত পরিস্থিতিতে বিমান বাহিনী বিমানবন্দর সচল রাখার মধ্য দিয়ে গুরুতর দায়িত্ব পালন করেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনীয় প্রস্তুত বিমান বাহিনী। তার আগে 8 জন মহিলা অফিসার ক্যাডেট সহ মোট 40 জন অফিসারকে ক্যাডেট কমিশন করা হয়। অনুষ্ঠানে মনোজ্ঞ ফ্লাইপাস্ট, আকর্ষণীয় অ্যারোবেটিক ডিসপ্লে ও প্যারাট্রুপারদের হেলিকপ্টার হতে দৃষ্টিনন্দন প্যারা জাম্পিং করা হয়েছে। 1.5 বছর ধরে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আন্তর্জাতিক বিমানবন্দর সমূহ সচল রাখতে এই বাহিনীর সদস্যরা যে পেশাদারিত্ব ও নিষ্ঠা দেখিয়েছে তা সত্যি প্রশংসনীয়। আসন্ন জাতীয় নির্বাচনেও আমরা সর্বাত্মক সহায়তা দিতে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা আপনাদের আশ্বস্ত করছি, জাতীয় বা বৈশ্বিক যে কোনো প্রয়োজনে বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। রাজধানীতে 1 ডিসেম্বর থেকে 3 দিন ব্যাপী প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো। রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এক্সপো অনুষ্ঠিত হবে পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। সকালে ইপিবির সম্মেলন কক্ষে মিট দ্য প্রেস অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী বলেন, এর মাধ্যমে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা তুলে ধরা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের সুযোগ বাড়বে। গার্মেন্টস, হোম টেক্সটাইল, চামড়া ও পাদুকা, সিরামিক, কৃষিজ পণ্য, প্লাস্টিক, ফার্মাসিউটিক্যালস সহ সম্ভাবনাময় খাতের পণ্য প্রদর্শনীতে রাখা হবে। গ্লোবাল সোর্সিং এক্সপো ঢাকা হিসেবে
এই প্রথম এবং সরকারি উদ্যোগে প্রথমবারের মতো মেলা আয়োজন হচ্ছে। আমাদের যারা রপ্তানিকারক তাদের অংশগ্রহণে এবং যারা ক্রেতা তাদের অংশগ্রহণে ভবিষ্যতে এবছরের মতো সফল হবে এবং ভবিষ্যতে আরো বেশি বড় পরিসরে, বড় পরিমণ্ডলে এবং আরো সাফল্য নিয়ে এই মেলা নিয়মিত আয়োজন করবে রপ্তানি উদ্যানগুলো। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 উদযাপন উপলক্ষে সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে নেতৃত্ব দেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আখতার। বলেন, দেশের আমিষ উৎপাদনে আমরা স্বনির্ভর হতে চলেছি। স্থানীয় কৃষকরা হাঁস, মুরগি, গরু, ছাগল পালন করলে দুধ, ডিম ও মাংসের সাশ্রয়ী দামে মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে। প্রাণী সম্পদ খাতে সরকারের উদ্যোগ মাঠ পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলছে বলেও তিনি উল্লেখ করেন। র্যালিতে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠন ও পেশাজীবীরা অংশ নেন। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।